বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসর আজকের এই ভিডিওতে। আজকে আমার পাশে যিনি উপবিষ্ট রয়েছেন তার নাম আসাদুজ্জামান সুমন। তিনি একজন আমাদের সম্মানিত ক্লায়েন্ট, বিশেষ করে স্লোভেনিয়ার জন্য। তো তিনি সম্প্রতি ফিঙ্গে দিয়ে এসেছেন দিল্লিতে, স্লোভেনিয়ার দূতাবাসে। আজকে তার সাথে আমরা একটু বসেছি যে তার অভিজ্ঞতা জানার জন্য, যে বেসিক্যালি এই ফিঙ্গার পর্বটা কেমন হয় বা প্রক্রিয়াটা কি সে বিষয়ে এখন জানি। প্রথমে জানতে চাচ্ছি, সুমন আপনি কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, অশেষ রহমতে ভালো আছি। যাই হোক, তো দীর্ঘ অপেক্ষার পর আমরা প্রেসটিকে পেলাম। এরপরে ডেটও আমাদের অ্যারেঞ্জ হলো এবং ভারতে গিয়ে আপনি দিল্লিতে গিয়ে ফিঙ্গার দিয়ে আসলেন। তো আপনার অভিজ্ঞতা এবং অনুভূতি জানার চেষ্টা করছি। জি, ধন্যবাদ। সর্বপ্রথম ধন্যবাদ জানাই ভিসা প্রফেসরকে, যে ভিসা প্রফেসরের মাধ্যমেই আমার বিদেশে যাত্রার পর্বটা আমি শুরু করেছি স্লোভেনিয়ার জন্য। তো দিল্লির যে ব্যাপারটা, স্লোভেনিয়ার ভিসা অথবা স্লোভেনিয়ার যে টিআরসি কার্ড, এটা পাওয়ার জন্য অবশ্যই দিল্লিতে যেতে হবে। বাংলাদেশে স্লোভেনিয়ার কোনো এম্বাসি অথবা এরকম বিএসএফ গ্লোবাল এরকম কোনো অপশন নাই। তো দিল্লিতে যে আমি একা না, আমাদের একটা টিম ছিল। তো আমরা গিয়েছি। সর্বপ্রথম ইন্ডিয়ার ভিসাটা আমাদেরকে কালেক্ট করতে হয়েছে। ইন্ডিয়ার ভিসাটা নিয়ে আমরা সর্বপ্রথম আমি বাসেই গিয়েছি, বেনাপোল বন্দর হয়ে প্রথমে গিয়েছি কলকাতা। আমার যে হসপিটাল ছিল, মেডিকেল ভিসা আমি গিয়েছি। মেডিকেল ভিসাতে যদি যাওয়া হয়, তা সেক্ষেত্রে অবশ্যই as per my experience যে মেডিকেলে অ্যাটেন্ড করতে হবে। মেডিকেল অ্যাটেন্ড করে, মানে প্রপার ওয়েতে মেডিকেলে ডাক্তার দেখানোর পরে, পজিটিভ নেগেটিভ এটা পরের ব্যাপার, ডাক্তার দেখাইতে হবে। দেখানোর পরে স্কেডিউল করতে হবে যে দিল্লিতে স্লোভেনিয়া যে এম্বাসি আছে সেখানে যাওয়ার একটা প্রসেস করতে হবে। তো আমি সবকিছু প্রিপ্ল্যান অনুসারে আমার কস্তুরী দাস মেমোরিয়াল হসপিটাল, যেটা কিনা 24 পরগনাতে কলকাতায় অবস্থিত, কলকাতার একটা সাইডে। তো সেখানে আমি গত 10 তারিখে যাই। সেদিনই আমি ডাক্তার দেখাই। ডাক্তার দেখানোর পরে কিছু টেস্টের কিছু ব্যাপার থাকে, সেই টেস্টও আমি কমপ্লিট করি। করার পরে আমার হাতে সামান্য 8-10টা রিপোর্টের মধ্যে 3-4টা রিপোর্ট আসে এবং পরবর্তী ভিজিটের জন্য ডাক্তার আমাকে বলে। তো যেহেতু রিপোর্ট আসে নাই, সেজন্য আমি ইমিডিয়েটলি আর ওইখানে না থেকে আমার পরবর্তী দিন দিল্লির ফ্লাইট ছিল। আমি বাংলাদেশ থেকে প্রসেস করে গিয়েছিলাম। তো দিল্লির ফ্লাইটে আমি পরবর্তী দিনে আমি উঠি। ওইখান থেকে আমার রিপোর্ট, আমার যে ফাইল, আমার রেজিস্ট্রেশন, যে কস্তুরী দাস মেমোরিয়াল হসপিটালে আমি ডাক্তার দেখিয়েছি, সেই সমস্ত কিছু এভিডেন্সগুলি আমার ব্যাগের মধ্যে ছিল। কারণ যেহেতু আমি মেডিকেল ভিসায় গেছি, আমাকে রিটার্ন করে আবার রিএন্ট্রি, পরবর্তী যে এন্ট্রিটা আমাকে ওইখানে যে যেতে হবে নেক্সট বার, সেটার জন্য অবশ্যই এই জিনিসগুলি লাগবে। সেটা আমার মাথায় রেখে সবকিছু করতে হয়েছে। তো পরবর্তী দিন আমি দিল্লি যাই। দিল্লি যাওয়ার পরে ওইখানে আমি ফ্লাইটে যাই দমদম এয়ারপোর্ট থেকে দিল্লি ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট, যেটা, সেখানে পৌঁছার পরে আমি সেখানে ট্যাক্সি ব্যবহার করি নাই, আমি মেট্রোতে আমি গিয়েছি। যে স্লোভেনিয়া এম্বাসি যে এরিয়াতে, জায়গাটার নাম হচ্ছে বাসান্ত বিহার এরিয়াতে। আর দিল্লির মেট্রোটা এত উন্নত যে শুধুমাত্র দিল্লির এয়ারপোর্ট থেকে শুরু করে দিল্লির সব আনাচে কানাচে এই মেট্রোর মাধ্যমে ভিজিট করা যায়, ভ্রমণ করা যায়। কিন্তু ওইখানে একটু বুঝতে হয় যে কোন লাইনে গেলে কিভাবে করতে হবে। হঠাৎ করে এক ট্রেনে উঠলেই যে বাংলাদেশের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসবে সেরকম না, অনেক আছে এখানে। তো একটু জিজ্ঞেস করে করে, যারা নতুন যাবে তাদেরকে একটু জিজ্ঞেস করে করে যাওয়াটা মানে সবচেয়ে বেটার। আমিও তাই করেছি, যে একটা সেন্ট্রাল পজিশনে গেছি। সেন্ট্রাল পজিশন থেকে তারপরে জিজ্ঞেস করে যে বাসান্ত বিহার এরিয়াটা কোন জায়গায়, কোন লাইনে উঠলে, কত নাম্বার লাইনে উঠলে আমি বাসান্ত বিহারে যেতে পারবো। তো পরবর্তীতে আমি সেই এরিয়াতে যাই। যাওয়ার পরে প্রথম দিনই আমি স্লোভেনিয়া এম্বাসিটা কোথায় সেটা খুঁজে বের করে আমি স্লোভেনিয়া এম্বাসিটা একবার দেখে আসি। পরবর্তীতে তার পাশেই আমি চেষ্টা করি যে একটা হোটেল বুকিং করার জন্য। একটা হোটেল রুম আমি পেয়েও যাই, বুকিং করি এবং সেখানে গিয়ে আমি থাকার বন্দোবস্ত করি আর কি।
যে পরবর্তী দিন আমার যখন ইন্টারভিউ 13 তারিখ ইন্টারভিউ হবে, আমি যেন খুব দ্রুত অল্প সময়ের মধ্যে সেখানে গিয়ে ফিঙ্গারটা মানে আমার ফিঙ্গারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমি যেন সেটা দিতে পারি। 9:30 ছিল। তো সেভাবেই সবকিছু, এর মধ্যে কিছু সময় পাই আমি অবশ্য, যেরকম 11-12 তারিখ আমার হাতে সময় ছিল, 11 তারিখে ওখানে পৌঁছি, 12 তারিখ আমার হাতে সময় ছিল, 12 তারিখ আমি একটু নিজেও একটু দিল্লি শহরটা দেখি, ঘোরাফেরা করি। তো 13 তারিখে সময় মতো সকাল 9:30 আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, 9:30টার সময় আমি ওইখানে পৌঁছি এবং খুব সুন্দর একটা সিস্টেমেটিক ওয়েতে লাইনে দাঁড়াই। আমাকে একটা রিসিট দেওয়া হয়, একটা কুপনের মতো। ওই রিসিটটা আমার ফোন নাম্বার, আমার ইমেল অ্যাড্রেস, আমার পাসপোর্ট নাম্বার, আমি যেই মালিকের অধীনে যাচ্ছি, মানে যে কোম্পানির অধীনে যাচ্ছি তার নাম, কোম্পানির নাম, এরিয়া, এই কয়েকটা 6-7টা পয়েন্ট লিখতে হয়। লেখার পরে সেটা নিয়ে হাতে নিয়ে দাঁড়াইতে হয় লাইনে। তো সিরিয়ালি একজন ইন্টারভিউ দিয়ে আসে, ফিঙ্গার দিয়ে আসে, তারপরে সে বেরোনোর পরে আরেকজন যায়। এরকম করে আমার 9 নাম্বার সিরিয়াল ছিল। তো আমি যাই ওইখানে একজন স্লোভেনিয়ান মানে ভদ্রমহিলা ছিলেন অফিসার, একজন ভারতীয় ভদ্রলোক ছিলেন অফিসার। তো আমার ইন্টারভিউ বলতে মানে ফিঙ্গারপ্রিন্টটা নাই, ইন্টারভিউটা দেওয়ার প্রয়োজন পড়ে নাই। তো এটা ফিঙ্গারপ্রিন্টটা সুন্দর করে তারা জিজ্ঞেস করে, এটুকু জিজ্ঞেস করছে যে আমি কি জন্য যাচ্ছি। তো আমি বললাম যে আমি আমার কাজের জন্যই যাচ্ছি আমি সেখানে। তো আমি গিয়ে সুন্দর করে একদম সহি সালামতে ফিঙ্গারটা দিয়ে আসি। আলহামদুলিল্লাহ। যাই হোক দর্শক, একটি আনন্দ সংবাদ, আমাদের এই ভিসা প্রফেসরের সাফল্যে একটা নতুন পালক যুক্ত হতে চলেছে ইনশাল্লাহ। আল্লাহ রহমত যদি করে অতি শীঘ্রই সুমন ভাই আশা করা যায় ভিসা বা টিআরসি পেয়ে যাবেন। আপনারা জানেন যে স্লোভেনিয়ায় কিন্তু আপনাকে ভিসা দিবেন, একটা সরাসরি টিআরসি কার্ড দিবে 2 বছরের, এবং এটি নিয়ে আপনি চলে যেতে পারবেন আপনার স্লোভেনিয়ায়। তো দর্শক, আমরা কথা বলছি আসাদুজ্জামান সুমন, যিনি আমাদের স্লোভেনিয়া গামী প্রবাসগামী ব্যক্তি। তো আপনি এই দর্শকদের জন্য যারা স্লোভেনিয়া বিশেষ করে যেতে চায় তাদের জন্য এই যে প্রস্তুতি বা প্রক্রিয়া সম্পর্কে যদি কিছু বলার থাকে, আপনার কোনো সতর্কতামূলক কোনো কিছু যদি বলার থাকে। জি ধন্যবাদ। আমি প্রথমেই বলেছি যে স্লোভেনিয়ায় যারা যাবে তারা বাংলাদেশ থেকে সরাসরি যেতে পারবে না, তাদেরকে অবশ্যই দিল্লি এম্বাসি হয়ে যেতে হবে। বাংলাদেশে স্লোভেনিয়ার কোনো এম্বাসি নেই। তো দিল্লির ভিসা, ইন্ডিয়ার ভিসা করাটা হচ্ছে মুখ্য বিষয়। ইন্ডিয়ার ভিসাটা যদি করা হয় তাহলে চেষ্টা করতে হবে যেন এটা ডাবল এন্ট্রি ভিসাটা করা যায়। ডাবল এন্ট্রি ভিসাটা করলে একটা সুবিধা, সেটা হচ্ছে যে এখানে দ্বিতীয় কোনো কিছুর জন্য আপনাকে আর দৌড়াতে হবে না, এখানে ওখানে যেতে হবে না। যেরকম আমি মেডিকেল ডাবল এন্ট্রি ভিসা পাই নাই, অথবা সেই সুযোগ কম ছিল বিধায় দ্রুততম উপায়ে আমি মেডিকেল ভিসাটা করেছি। মেডিকেল ভিসার অসুবিধাটা হচ্ছে যে আমাকে অবশ্যই মেডিকেলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তার যদি আমাকে ট্রিটমেন্ট না করে আমি যদি সরাসরি মেডিকেল ভিসা নিয়ে আমি দিল্লি এম্বাসিতে যাই, যখন ফিরবো তখন যে ইমিগ্রেশন অফিসাররা আছে তখন তারা অবশ্যই আমাকে পরবর্তী এন্ট্রির জন্য হয়তোবা অ্যালাউ নাও করতে পারে। তারা আমাকে হয়তো একটা এক্সিট দিয়ে দিবে, হয়তো রিএন্ট্রি আর ভবিষ্যতে, কারণ একটা মেডিকেল ভিসাতে 2-3 করে যাওয়া যায়, ডাবল এন্ট্রি ভিসাতে 2 যাওয়া যায়। তো ডাবল এন্ট্রি ভিসাটাই সবচেয়ে বেটার যদি কেউ দিল্লি এম্বাসি ফেস করতে যায়। এতে সরাসরি দিল্লি চলে যাবে, তাদের কাজ শেষ করে আবার দেশে চলে আসবে। পরবর্তীতে যখন কার্ডের সুবিধা মানে ফোন করে অথবা ইমেল করে যখন জানাবে যে না কার্ডটা চলে আসছে আপনার, আপনি এসে কালেক্ট করতে পারেন, তো সেক্ষেত্রে তারা আবার সরাসরি দিল্লিতে গিয়ে কার্ডটা কালেক্ট করে এখানে বাংলাদেশে এসে স্লোভেনিয়া যেতে পারবে অথবা ওইখান থেকে চলে যেতে পারবে, এটা তাদের ব্যাপার। কিন্তু মেডিকেল ভিসায় অবশ্যই প্রতিবার ভিজিটে ডাক্তার দেখাইতে হবে। ডাক্তার যদি না দেখানো হয় পরবর্তীতে এন্ট্রিটা একটু রিস্ক হয়ে যায়। হয়তোবা এমনও হতে পারে যে আমি ডাক্তার দেখাই নেই, আমাকে বললো যে আপনি ডাক্তারের ভিসা নিয়ে আসছেন, মেডিকেল ভিসা নিয়ে আসছেন, আপনি কেন? যেরকম আমার 2বার চেক করছে, আসার সময় চেক করছে, যাওয়ার সময় আমার অ্যাপয়েন্টমেন্ট চেক করছে আমি মেডিকেলের জন্য যাচ্ছি কিনা, আসার সময় চেক করছে আমি ট্রিটমেন্ট করাইছি কিনা। ইমিগ্রেশন অফিসার বলছে যে আপনার তাদের ভাষাতে যে আপনার যে মেডিকেল করাইছেন সেটার ডকুমেন্টস কোথায়। আমি বলছি আমার কাছে ডকুমেন্টস আছে। পরবর্তীতে আমি খুলে আমি যে প্রথম দিন যে ট্রিটমেন্টটা করাইছি সেই ডকুমেন্টসটা তাদেরকে দেখানোর পরে তারা আবার 2 মিনিট এটা চেক করছে যে আসলে কি এটা
প্রপার ট্রিটমেন্ট করা হয়েছে কিনা, ওষুধ আছে কিনা, এটার মধ্যে কোনো রিপোর্ট আছে কিনা। আমার মোটামুটি ওষুধ লেখা ছিল, আমি ওষুধ যদিও কিনি নাই, কিন্তু ওষুধ লেখা ছিল, তারপরে রিপোর্ট ছিল, সবকিছু পজিটিভ ছিল, সমস্যা নেই। কিন্তু আমি ডাক্তার দেখাইছি, পরবর্তীতে আর কোনো কিছু জিজ্ঞেস করে তারা আমাকে এক্সিট দিয়ে দিচ্ছে এবং কোনো রকম কোনো হ্যারাসমেন্ট করে নাই। কিন্তু যদি আমি না করতাম তাহলে হয়তো তারা আমার বলতো যে আপনি মেডিকেলের জন্য আসছেন কলকাতায়, দিল্লিতে। আর মেডিকেল ভিসাতে একটা জিনিস উল্লেখ থাকবে, যেই এরিয়াতে এমনও হতে পারে যে কলকাতা হতে পারে, দিল্লিও হতে পারে, তামিল হতে পারে, ভেলোর, হ্যাঁ, ব্যাঙ্গালোর হতে পারে, সেই জায়গায় যেতে হবে। তো এটা মাথায় রেখেই মেডিকেল ভিসাটা করতে হবে। এটাই আমার সবার প্রতি একটা মানে বার্তা থাকবে যে আপনারা যখন মেডিকেল ভিসা করবেন, কলকাতা হলে অথবা দিল্লি হলে সবচেয়ে ভালো, দিল্লি হলে সবচেয়ে ভালো, কারণ আপনি দিল্লির ভিসাতে গিয়ে দিল্লিতে মেডিকেল করে তারপরে আপনি এম্বাসি ফেস করতে পারবেন। সবচেয়ে ভালো ডাবল এন্ট্রি ভিসা, যেহেতু ভিজিট ভিসা বন্ধ। এই হচ্ছে আমার যারা স্লোভেনিয়াতে যাবে অথবা দিল্লি এম্বাসি, যে কোনো এম্বাসি ফেস করবে তাদের জন্য এটা হচ্ছে আমার বার্তা। ধন্যবাদ আসাদুজ্জামান সুমন। দর্শক, আমরা আর কথা বাড়াবো না, তার জন্য আমাদের দোয়া, এবং আমরা আশা করি আল্লাহর রহমতে তিনি যেন ট্রেসি কার্ডটি পান এবং পেয়ে স্লোভেনিয়া গিয়ে তার জীবনের যে স্বপ্ন সেটি তিনি যেন পূরণ করতে পারেন। তো দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা স্লোভেনিয়া নিয়ে কাজ করছি, এবং আপনারা যারা স্লোভেনিয়া যেতে চান তারা আমাদের মাধ্যমে যেতে পারেন। এই বিষয়ে জানতে নিচে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা বাড়ি 12 লিফট 5 রোড 12 মধ্যপাড্ডা ডিআইটি প্রজেক্ট, ঢাকা, ব্র্যাক ইউনিভার্সিটির ঠিক উল্টো দিকে। তো দর্শক, আপনাদের সবাইকে আবার শুভকামনা জানিয়ে এবং আসাদ সাহেবের শুভকামনা জানিয়ে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।